সেমিফাইনালের আগেই কিন্তু শক্তি বাড়িয়ে নিল, নাইজেরিয়ান প্লেয়ারকে সই করিয়ে বড় চমক দিল। জয় গুপ্তার পরিবর্তে প্লেয়ারও কিন্তু পেয়ে গেল অস্কার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট নিয়ে, যেখানে মূলত আলোচনা রয়েছে সেমিফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে। তার সাথে সাথে কথা বলতেই হবে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এই যে পরিবেশ নিয়ে। তো একটা অন্ধকার পরিবেশ থেকে কিন্তু এবার কিছুটা হলেও আলোর দিশা দেখা যাচ্ছে। তো সেই কি রকম পরিবেশ রয়েছে, কি রকম ভাবে আইএসএল হতে চলেছে, কি পরিকল্পনা রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি, এই যে ভারতীয় ফুটবলের অন্ধকার পরিস্থিতি, সেটা কিন্তু কাটার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা সকলেই যেন পুরো বিষয়টাই কিন্তু এখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে চলে গেছে। তো সেখানে কিন্তু তারা যেরকমটা জানাচ্ছে, 3রা ডিসেম্বর তারা কিন্তু একটা ডেট দিয়েছে। সেই 3রা ডিসেম্বর কিন্তু একটা মিটিং রয়েছে, একটা মিটিং নয়, সেখানে বিরাট বড় একটা মিটিং রয়েছে। তো সেই মিটিংয়ে যেটা প্রথম কাজ হবে 1:30 থেকে 2:15 পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু আইএসএল এর সমস্ত দলদের নিয়ে কিন্তু ফিজিক্যালি সেখানে কিন্তু কথাবার্তা হবে। তারপর কিন্তু 2:15 থেকে 3টে পর্যন্ত আই লিগের দল এবং আরো যে সমস্ত লোয়ার ডিভিশন দল রয়েছে তাদের ভার্চুয়ালি নিয়ে কিন্তু একটা মিটিং হবে। তারপর কিন্তু আবার রয়েছে 3টে থেকে 3:30 পর্যন্ত এফএসডিএল এবং আরো যে সমস্ত যারা রয়েছে কমার্শিয়াল পার্টনার তাদের সঙ্গে ফিজিক্যালি কথাবার্তা, এবং 3:30 থেকে 4টে পর্যন্ত কিন্তু কমার্শিয়াল পার্টনার যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হবে, এবং 4টে থেকে 4:30 পর্যন্ত ব্রডকাস্টার এবং ওটিটি প্ল্যাটফর্ম যারা রয়েছে তারা হবে। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু বিরাট বড় কালকে মিটিং এর দিন রয়েছে। মোটামুটি ধরে রাখো সন্ধ্যার পর কিন্তু আমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবো যে কি আপডেট বেরিয়ে আসছে। তোমাদের পুরো শিডিউলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো তার মানে কালকে একটা খুবই বড় দিন হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, যেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে পুরো বিষয়টাকে তারা গাইড করছে। সেখানে কিন্তু এআইএফএফ এর কোনো রকম ভূমিকাই নেই, তারা শুধুমাত্র নামমাত্র থাকবে। এআইএফএফ তো সমস্ত কিছু কাজ করতে ব্যর্থ, তারা তো এতদিন ধরে কিছুই করতে পারেনি। তো সেই জায়গায় যাই হোক কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। এবং কালকে আবার কল্যাণ চৌবে কলকাতার 3 প্রধানের সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেখানে মোহনবাগান যায়নি, ইস্টবেঙ্গল এবং মোহামেডানরা গিয়েছিল, কিচ্ছু কথা হয়নি। ফালতু সমস্ত মিটিং, ফালতু, যেখানে কোনো রকম তার আর কোনো ভূমিকাই নেই। পুরো কাজটাই এখন করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেখানে সে শুধু শুধু একটা মিটিং ডেকে নিল, আর যাই হোক সেখানে গিয়ে ওই গল্পই হয়েছে, বেশি কিছু হয়নি। সেখানে যেটা কল্যাণ চৌবের তরফ থেকে জানানো হয়েছে যে 180 দিনের মধ্যে পুরো লিগ তারা কিন্তু কমপ্লিট করবে। মানে এই কম সময়ের মধ্যেও লিগ কিভাবে হবে সত্যি আমাদের জানা নেই। একই দিনে হয়তো 2টো ম্যাচ তো হবেই, ম্যাক্সিমাম ডেতেই 2টো ম্যাচ হবে, এবং কিছু কিছু দিনও দেখবে 3টে করেও ম্যাচ পড়ে যেতে পারে। তো এরকম ভাবে ম্যাচগুলোকে করানোর একটা চিন্তাভাবনা থাকবে। এবং এটাও একটা চিন্তাভাবনা রয়েছে, ভেন্যু হিসাবে 3টে জায়গা, টোটাল 3টে জায়গায় ভেন্যুগুলো থাকবে, তার মধ্যে কলকাতা থাকবে একটা ভেন্যু হিসাবে, সেরকমটাও পরিকল্পনা রয়েছে। এইভাবে যে কলকাতায় যদি খেলাগুলো হয়, কলকাতার কাছে হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারা 3টে দল থাকছে। ইন্টারকাশিও কলকাতা থেকে খেলে নেবে, কোনো অসুবিধা নেই। তো 4টে দল কলকাতা থেকে থাকছে। এছাড়া যদি জামশেদপুরকেও কলকাতায় নিয়ে আসা যায় সেটাও খুব একটা অসুবিধা নেই। তো সেরকম ভাবেই এরকম 2-3টে ভেন্যু চিন্তাভাবনা রয়েছে, অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। এবার পুরোপুরি কালকের মিটিংটার উপর নির্ভর করবে, কারণ পুরোপুরি একটা রূপরেখা তৈরি হয়ে গেছে। যদি এফএসডিএল তারা করতে চায় আইএসএল, তাদের কিন্তু পুরো সিস্টেম রেডি, শুধুমাত্র ওই গ্রিন সিগন্যাল পাওয়া, সেটা হয়ে গেলেই তারা কিন্তু আইএসএল করতে তাদের কোনো রকম অসুবিধা নেই। যদি কোনোভাবে তারা গ্রিন সিগন্যাল না দেয় তাহলেও কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে তাদেরও কিন্তু একটা রোডম্যাপ তারা তৈরি করে রেখেছে, যেটা কিন্তু কালকে বিশেষত ক্লাবগুলোর সঙ্গে কথাবার্তা বলবে। সেখানে যদি সবাই রাজি হয়ে যায়, সবাই রাজি হবে তো আমার মনে হয় না, কিছু কিছু রাজি হবে না। তো 19-20 করে যদি সবকিছু ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু কালকেই সমস্ত সমস্যার হয়তো সমাধান আসতে পারে, এটুকু আমরা আশা করতে পারি। তো দেখা যাক, তারপর পুরো ব্যাপারটাই কালকের উপর নির্ভর করছে। তো আমরা কালকে একদম যখনই রায় বেরিয়ে আসবে সেই নিয়ে আপডেট যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই তোমরা সকলে একটুখানি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে
হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন থেকো। সেখানে যে কোনো লেটেস্ট আপডেট এলেই কিন্তু আমরা সবার আগে শেয়ার করে দেবো। সবসময় ভিডিও বানানো সম্ভব নয়, এই মুহূর্তে আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি, শরীরটাও খারাপ রয়েছে, গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। তো একটুখানি সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে যেও কষ্ট করে, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। এরপর যদি আমরা একটুখানি বাংলা দলকে নিয়ে কথা বলি, তো সন্তোষ ট্রফির কিন্তু ট্রায়াল চলছে। তো সেই ট্রায়ালে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান থেকেও প্রতিনিধিরা গিয়েছিল ট্রায়াল দিতে। ভালোভাবেই ট্রায়াল হচ্ছে। ট্রায়ালে যে সমস্ত প্লেয়াররা গিয়েছিল তার মধ্যে আমি যদি প্রথমেই একটুখানি মোহনবাগান প্লেয়ারদের নিয়ে কথা বলি, মোহনবাগানে খুব সম্ভবত 4 জন প্লেয়ার গিয়েছিল। সেখানে শিবম মুন্ডা, মার্শাল গিয়েছিল এবং পাসাং দর্জি তামাং গিয়েছিল। এবং ইস্টবেঙ্গল থেকে যদি আমরা বলি, ইস্টবেঙ্গল থেকে কিন্তু অনেক প্লেয়ারই তারা কিন্তু ট্রায়ালে গিয়েছিল, যেখানে সায়ন ব্যানার্জি, তন্ময় দাস, শ্যামল বেসরা, বিজয় মুর্মু, জুলফিকার গাজী এবং সুমন দে তারা কিন্তু ট্রায়ালে গিয়েছিল। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন প্লেয়াররা সিলেক্ট হয়, এবং একটা ভালো দল গঠন করতে হবে। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেখানে রবি দুর্দান্ত ছন্দে ছিল, রবির গোল আমরা দেখেছিলাম, মনতোষ মাঝিও গোল ফোল করছিল, চাকু মান্ডি, বিক্রম প্রধান ভালো খেলেছিল। তো এবছরও আমরা আশা করছি ভালো একটা দল কিন্তু সন্তোষ ট্রফির জন্য প্রস্তুত করে নিতে পারবে। তো এরপর যদি আমরা একটুখানি মোহনবাগান অনুশীলন নিয়ে কথা বলি, তো মোহনবাগান প্রথম দিনে অনুশীলন করেছে। সেখানে 2 জন বিদেশি প্লেয়ার আসতে পারেনি। অ্যালবার্টো রড্রিগেজ বিমান বিভ্রাটের কারণে সে আসতে পারেনি, এবং 3 তারিখে কিন্তু ডিমি পেট্রাটো সে জয়েন করতে চলেছে। কোচ কাল রাত পর্যন্ত যেটা আপডেট, ভিসা হাতে পাইনি। তো সেক্ষেত্রে আজকে কোচের আসার কোনো সম্ভাবনা নেই। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল হয়তো ভিসা পেয়ে যেতে পারে। যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে। এছাড়া বাদবাকি প্লেয়াররা ভালোই প্রস্তুতি নিয়েছে, কোনো রকম সেখানে অসুবিধা নেই। তো এরপর বাকি কথা বলবো আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো যারা এতটা ভিডিও দেখলে অবশ্যই একটা করে লাইক করে দিও। লাইক করলে আরো সকল বন্ধুদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন এলে সাবস্ক্রাইব করে নিও। তো ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে চিন্তার কারণ, যেটা তোমাদের কাল রাতেই আলোচনা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে জয় গুপ্তা। কারণ সে ইনজুরির কারণে, যেটা কালকে প্র্যাকটিস ইস্টবেঙ্গল করেছে, সেই প্র্যাকটিসে আসেনি। তাকে কিন্তু বিশ্রাম নিতে বলা হয়েছে। এমনকি তার যে জায়গায় লেগেছে সেই জায়গাটা যথেষ্ট ফুলে থাকার দরুন কিন্তু সেখানে ভালো রকম ভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। এবং কালকেই শোনা গিয়েছে যে তাকে নাকি স্পেশাল ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়েছে। চেষ্টা চালানো হচ্ছে সমস্ত দিক দিয়ে যে যাতে তাকে খেলানো যায়। আমি তো বলবো ভাই রেস্ট দিয়ে দাও, কোনো রকম ভাবে এক্সট্রা ঝুঁকি নেবার কোনো কারণই নেই। কারণ 7 তারিখে আরো একটা ম্যাচ পড়ে রয়েছে। 4 তারিখের ম্যাচে আবার নামিয়ে দেবে, আবার ইঞ্জুরি পাবে, ইঞ্জুরির উপর ছিটকে যাবে, সিজন আউট হয়ে যাবে। কোনো দরকার নেই, রেস্টে থাকুক। হাতে অপশন রয়েছে, তাদের দিকে কোচ অবশ্যই যাবে। তো সেই জায়গায় অবশ্যই লালচং নুঙ্গা রয়েছে, তাকে প্র্যাকটিসের মধ্যে কালকে থেকেই নিয়ে চলে আসা হয়েছে, তাকে প্ল্যানিং এর মধ্যে রাখা হয়েছে। লালকে নিয়েই ডিফেন্স লাইন সাজাচ্ছে। এছাড়া আরো একজন প্লেয়ার কিন্তু অস্কার ব্রুজন তার মধ্যে রাখার চেষ্টা করছে, সেটা আর অন্য কেউ নয়, বিক্রম প্রধান। আমরা বিক্রমকে দেখেছিলাম সিএফএল এ দুর্দান্ত পারফরমেন্স করতে। একটা ম্যাচে খুব সম্ভবত প্রথম দিকে কার্ড দেখেছিল, পুরো 90 মিনিট যেভাবে খেলেছিল, বাদবাকি প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক বিক্রম নো ডাউট অসাধারণ ছিল। তো জয়ের পারফেক্ট ব্যাকআপ হিসাবে বিক্রমকে ভাবনা চিন্তা করতে পারে। লালচং নুঙ্গার একটাই সমস্যা, একটু মাথা গরম করে ফেলা। তো সেই সমস্যা যদি লাল কাটিয়ে দিতে পারে তো লাল সেমিফাইনাল উদরে দিতে পারে। এছাড়া ব্যাকআপ হিসাবে আমি যেটা বললাম, বিক্রম প্রধান দুর্দান্ত ইস্টবেঙ্গলের ব্যাকআপ, এবং তাকে কিন্তু অস্কার ব্রুজন খুবই পছন্দ করে। তো সেই প্লেয়ার যেহেতু রয়েছে, খুব একটা অসুবিধা হওয়ার কারণ তো নেই আমার যেটুকু মনে হয়। তো এছাড়া বাদবাকি দল ভালোই প্র্যাকটিস করছে, কোনো রকম অসুবিধা নেই। আর প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না, নিজেদের মধ্যেই যতটুকু প্রস্তুতি নেওয়া যায় সেটাই কিন্তু অস্কার ব্রুজন করছে। এরপর যদি আমরা একজন নাইজেরিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেমিফাইনালের আগেই কিন্তু নাইজেরিয়ান প্লেয়ারের সাইনিং এর খবর বেরিয়ে আসছে। প্লেয়ারকে নিয়ে অনেক আগেই আপডেট শেয়ার করেছিলাম। তো সেই প্লেয়ার হচ্ছে 29 বছর বয়সী নাইজেরিয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার বেদে ওসিজ। তো এই বেদের যদি আমরা কথা বলি, সে কিন্তু বেশ কিছু বড় জায়গাতে খেলে এসেছে এবং তার ক্লাব ক্যারিয়ারে 317টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে 64টা গোল এবং 22টা অ্যাসিস্ট করেছে। একজন ফিজিক্যালি স্ট্রাইকার এবং একজন খুব ভালো বল প্লেয়িং স্ট্রাইকার যাকে বলতে হয়। সে খেলা তৈরিও করতে পারে। বর্তমানে কিন্তু তার বয়স মাত্র 29 বছর। সে কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসিতে সাইন করেছে। তো পাঞ্জাবের জার্সি গায়ে আমরা এই বেদেকে দেখতে পাবো, এবং এটা কিন্তু পাঞ্জাবের জন্য শক্তি আরো বেশি বৃদ্ধি হয়ে গেল, সেটা বলাই চলে। তারা পূর্ণ শক্তির দল নিয়েই আসছে। তো খেলাটা হবে সমানে সমানে। তো সমস্ত আলোচনা
দুটো দলকে নিয়ে করে দিয়েছি, তো সেগুলো এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও, সেখানেই তোমরা বুঝতে পারবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।